আমাদের সকলের প্রিয় বাংলা চলচ্চিত্রের সুপারস্টার নায়ক ফারুক। আজকে আপনার সঙ্গে আমরা কিছু সময় কাটাবো এবং আপনার বাকপূর্ণ জীবনের কথা শুনবো আমাদের দর্শকদের নিয়ে। কিন্তু তার আগে আপনার জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা আমাদের দর্শকদের দেখিয়ে আসবো। বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত সুপারস্টার নায়ক ফারুকের জন্ম ১৯৪৮ সনের ১৮ আগস্ট মানিকগঞ্জের শিবালয়ে। তবে তার পৈতৃক বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। তার পিতা ডাক্তার আসগর হোসেন পাঠান ছিলেন একজন মানব দরদের চিকিৎসক। মাতা আফজালুন্নেসা পাঠান ছিলেন গৃহিণী। ৬ বোন ২ ভাইয়ের মধ্যে তিনি ষষ্ঠ। শৈশব কৈশোরের পুরোটা সময় কেটেছে পুরনো ঢাকায়। স্কুলে পড়াশোনা শুরু লক্ষ্মীবাজার কিন্ডার গার্ডেনে। পুরনো ঢাকার ঐতিহ্যবাহী পগোজ হাই স্কুল থেকে ১৯৬৬ সনে এসএসসি এবং জগন্নাথ কলেজ থেকে ১৯৬৯ সনে ইন্টারমিডিয়েট পাশ করেন। স্কুলে পড়া অবস্থাতেই তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন। ৬৬-র ৬ দফা এবং ৬৯-এর গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কারণে তার বিরুদ্ধে তৎকালীন পাকিস্তান সরকার ৩৭টি ষড়যন্ত্র মামলা দায়ের করেছিল। ১৯৭১ সনে আমাদের মহান মুক্তিযুদ্ধে এক অকুতোভয় বীর যোদ্ধা হিসেবে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। রাজনীতিবিদ ফারুক মুক্তিযুদ্ধ থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে নিতান্তই ঘটনাক্রমে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এইচ আকবর তার পরিচালনায় জলছবি চলচ্চিত্রে তাকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে অভিনয় করেন লাঠিয়াল, সূর্যগ্রহণ, নয়নমণি, মাটির মায়া, সারেং বউ, গোলাপি এখন ট্রেনে, সুখের সংসার, সাহেব, মিয়া ভাই, ভুল বিচার, জনতা এক্সপ্রেস, ঝিনুকমালা, দুঃখিনী মা, ঘরের লক্ষ্মীসহ ১৭০টি চলচ্চিত্রে হৃদয় ছোঁয়া অসাধারণ অভিনয় দিয়ে তিনি বাংলা চলচ্চিত্রের সুপারস্টার নায়ক হিসেবে আবির্ভূত হন। গোলাপি, তরে শাস্তি দিতে কইছিলাম বইলা তুই আমারে এইভাবে শাস্তি দিবি না? গোলাপি রচনা করেছেন তিনি। একজন দক্ষ সংগঠক হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রায় সবগুলি সংগঠন প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত ছিলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। নায়ক ফারুক তার কর্মের স্বীকৃতি হিসেবে ১৯৭৫ সনে লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া জীবনের বিভিন্ন সময়ে আরও অসংখ্য পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতিতে ভূষিত হয়েছেন তিনি।
আমরা আলাপনটি শুরু করব আপনার পরিবার থেকে। পারিবারিক ব্যাকগ্রাউন্ড, আপনার বাবা মা ভাই বোন কারা ছিলেন সেটি একটু বলবেন। আমার বাবা ছিলেন ডাক্তার, তিনি ক্যালকাটা থেকে পাশ করা ডাক্তার। তো আমরা ভাই বোন 6 বোন, 2 ভাই, এটাই ছিল আমার বাবার সংসার। তবে হ্যাঁ, আমরা যেটা দেখেছি যে আমার বাবার যে সংসার এটা অনেক বড়, মানে মনে হতো যে পুরো গ্রাম পুরো এলাকাটাই তার সংসার। বাবা ছিলেন মানবতা দিয়ে, মানুষকে সেবা দিয়ে তিনি পরিচিত ছিলেন। আপনার জন্ম বাবার চাকরি সুবাদে মানিকগঞ্জের শিবালয়ে, খুব ছোট্ট বেলায়, যখন 6 দিন বা 7 দিন বয়স, তখন পরিবারের সঙ্গে পুরনো ঢাকায় চলে আসেন। শৈশব কৈশোর বেড়ে ওঠা পুরোটাই পুরনো ঢাকায়। কেমন ছিল সেই দিনগুলি? ছোটবেলার কথা ভাবতে বলতে, পুরনো শহরের কথা ভাবতে বলতে আসলে ভালো লাগে। এই জন্যে যে আমি ছোটবেলা থেকে যে বেড়ে উঠলাম এই পুরনো শহরে, এই ছোটবেলার যে দেখা, এগুলি তো অপূর্ব। পুরনো শহরের মানুষ, তাদের ভালোবাসা, তাদের স্নেহ এবং তাদের আতিথেয়তা চিন্তাও করা যায় না। কিন্তু পুরনো শহর এবং আমার আশেপাশের মানুষ যারা, তারা আমাকে কিন্তু ওইভাবে দেখেন না। তারা বলেন যে পুরনো ঢাকা শহরে তো ছিল সে, মানে ঢাকার ছেলে যে আমি, এটা ঠিক তারা বুঝতে পারে না। কিন্তু সব সময় তাদের ফিলিংস আমি দেখেছি যে পুরনো শহরের মানুষের ফিলিংস, তারা কিন্তু সব সময় ভাবে যে ফারুক আমাদের ছেলে। এটা আমার বড় ভাল লাগে রে ভাই। তো এইগুলি হয়, পুরনো শহর তো পুরনো শহরই। এই পুরনো শহরে বেড়ে ওঠা, এই পুরনো শহর থেকে চলচ্চিত্রে আসা, নাটক ভেঙে দেওয়া, নাটক করা, অভিনয় করা, এই পুরনো শহর থেকে মুক্তিযুদ্ধ শুরু হওয়া। পুরনো শহর আপনাকে গড়ে তুলেছে, এটি বলতে পারি। এই যে নানাভাবে শৈশব কৈশোর বেড়ে ওঠা, এই সময়টিতে কি কোনো স্বপ্ন ছিল, কোনো ড্রিম ছিল যে আমাকে ওই জায়গাটিতে যেতে হবে? আমার কোনো ড্রিমই ছিল না। আরও মজার কথা যে মানুষের কিন্তু একটা ড্রিম থাকে, যেটা আমি বুঝতে শিখলাম, জানতে পারলাম, নিজেকে ফিল করলাম আমাকে। ঠিক তখন আমার বয়স হলো 8। আমি আমার মাকে হারাই। এই যে মাকে হারানোর পর থেকে যে বেড়ে ওঠা, মানুষের জীবনে বহু কিছু পায় না, মায়ের আদর পায় না, তারপরে আশেপাশের মানুষের যে আদরটা হয়, আত্মীয় স্বজনের কথাই বলি, আজকে হয়তো তারা আমার এই ইন্টারভিউতে অনেক সময় কষ্ট পায় আমি যখন বলি যে আমি কারো আদর পাইনি। কিন্তু এত ভালোবাসা, এত স্নেহ, এত আদর আমি বাইরে থেকে পেয়েছি যেটা কল্পনাও করা যায় না। ৬৬ 6 দফা ৬৯-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ, ৩৭টি ষড়যন্ত্রমূলক মামলা নিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, আন্দোলন সংগ্রাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইব। এই যে যা বলা হলো, যা বললারে ভাই,
এইটিই তো প্রেক্ষাপট। যেমন ছোট থেকে বড় হওয়া, বঙ্গবন্ধুকে পাওয়া, তার এমনিতে তো আর পাইনি, বঙ্গবন্ধু খুব কষ্ট করে ওই জায়গাটিতে গিয়েছে, কিছুটা দেখার সুযোগ হয়েছে সেই বাচ্চাকাল থেকেই। উনি তো আমার মনে হয় কেন জানি যে সুন্দর চেহারা এবং মেধা থাকতে হবে এই ধরনের, এবং সাহসী, এবং তিনি নিজেও কিন্তু তাই ছিলেন। এই ধরনের ছেলেপেলেকে উনি পছন্দ করতেন, যে এদেরকে দিয়ে হয়, যে মানুষকে সুন্দর হতে হবে, সুন্দর হলে তার হৃদয়টা সুন্দর হয়, এটা তার ধারণা। ওনার প্রতিটি কথার মধ্যে যেমন সবচেয়ে মূল্যবান একটি কথা আমার কাছে মনে হয়, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, দেশকে মুক্ত করে ছাড়বো, এবং সাথে কিন্তু আল্লাহর নামও আছে ইনশাআল্লাহ। তো এই যে জিনিসগুলো আমরা তো এগুলোতেই আকৃষ্ট হয়ে পরবর্তীতে মুক্তিযুদ্ধে তো একদম এই কথাগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করলেন। জি, বাকিটুকু ইতিহাস। জি, 71 পর্যন্ত আপনার জীবনটি যদি দেখি, তাহলে একজন রাজনীতিবিদ হিসেবে আমাদের পাবার কথা ছিল, কিন্তু ঘটনাক্রমে আপনি চলচ্চিত্রে আসলেন। সেই গল্পটি জানতে চাইবো। একটু আগে বলছিলেন যে ছোটবেলায় নাটক ভাঙা, সঙ্গীতানুষ্ঠান ভাঙা, এই কাজগুলো করতেন, কিন্তু এগুলো ভাঙার পরে চলচ্চিত্রের মতো একটি সাংস্কৃতিক অঙ্গনে কিভাবে আসলেন, সেই গল্প জানতে চাইবো। রাজনীতির পটভূমি যা ছিল বাংলাদেশে, তখন রাজনীতি করার কথা, কিন্তু দেখা গেল যে একসময় 37টা কেস হয়ে যায় আমার এগেনস্টে। এটা হয়রানিমূলক, নানান ধরনের কেস, 6 দফার আন্দোলনের কারণে খুব সক্রিয় ছিলাম, যে কারণে কিছু বন্ধুবান্ধব বলল যে তুমি তখন তো ওই নাটক ভাঙতে ভাঙতে যাদের নাটক ভাঙতাম তারা আমাকে অভিনয় করানোর জন্য নানান পলিসি দিয়ে আমাকে করে ফেলে, তো তারা নাটক করিয়ে ফেলে আমাকে দিয়ে, মিথ্যা কথা বলে 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 বলে। তো তখন একটু ইন্টারেস্ট গ্রো করলো যে বাহ, ভালোই তো লাগে। তারপরে বললেন যে তুমি যদি এই কেসগুলো থেকে বাঁচতে চাও তাহলে তুমি চলচ্চিত্রে চলে যাও। তা আমি, চলচ্চিত্র কি এত সহজ জায়গা যে যেতে পারি? এটা তো সম্ভব না। ঠিক তখনই ওই প্যারামাউন্ট হোটেলে বসে আড্ডা মারতাম, নবাবপুরে এই হোটেলটি ছিল। এইচ আকবর সাহেব এলেন, তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনার তো সব ঠিক, হিরো কই? তবে কেন? উনি কিন্তু ঢাকার ভাষায় কথা বলতেন। ওই যে বৈশা রয়েছে দুলু, ওই তো আমার হিরো। মানে কথাগুলো এইভাবে আসে। আমি কি একটু চমকায় গেলাম, কি কয়েকদিন আগেই বন্ধু বান্ধব বলছে যে তুমি চলচ্চিত্রে চলে যাও। আসলে বাঁচার জন্যে আসা পলিটিক্যাল ইয়ের থেকে, মানে অত্যাচারিত হয়ে যেটা, যে নিজেকে সেভ করার জন্য আসা। সুজন সখী চলচ্চিত্রটি সুপার ডুপার হিট হওয়ার পর আপনি সুপারস্টার নায়ক হিসেবে আবির্ভূত হন। আপনারা কিভাবে কাজ করতেন যে এত এত কালজয়ী চলচ্চিত্র আমরা পেলাম? কিভাবে সম্ভব হতো সেই দিনগুলিতে? মজার কথা বলি, প্রায় 8টা ছবি আমার 8 ফ্লপ। আর কখনো কাঙ্ক্ষিত শব্দটা আমার বেলায় আমি কখনো ফিল করিনি, যে এটা হিট হবে না কি হবে আমার জানার কথা না। আমি শুধু কাজ করতাম, আমি এইটুকুই জানতাম যে আমাকে কাজ করতে হয়, কাজ করি। এটা যখন হিট হয়ে গেল তখন বুঝতে পারলাম যে এটার মজাটা কি, মানে গ্র্যাজুয়ালি আসছে। আমার জানতে ইচ্ছে করছে, একটা পারিবারিক পরিবেশে কাজ করতেন, যার কারণে অসংখ্য কালজয়ী চলচ্চিত্র আপনাদের হাতে, আপনাদের অভিনয়ে, আপনার অভিনীত অসংখ্য কালজয়ী চলচ্চিত্র পেয়েছি। তো যাদের সঙ্গে কাজ করতেন, কো-আর্টিস্ট, তারা কেমন ছিলেন? তাদের সহকর্মী যারা ছিলেন তাদের সঙ্গে কিভাবে কাজ করতেন, সেইটা একটু বলবেন। আসলে আমরা যখন কাজ করেছি তখন প্রথম জিনিসটা যেটা দেখা গেছে যে গল্প, খুব ভালো গল্প লেখা হতো, এবং যেটা নকলের একটা প্রবণতা এটা ছিল না, 1% 2% হয়তো ছিল। আর যেটা যে স্টোরির সাথে ডায়ালগসগুলো একদম খাপ খাওয়ানো। টোটালিটিতে যখন আসি তখন পরিচালক, প্রতিটি পরিচালকই ছিল তখন ট্যালেন্ট, অনেক জুনিয়র তারপরে সিনিয়র সবাই আমার মনে হয় যে ট্যালেন্ট ছিল, তাদের তো তুলনাই হয় না। ওই ধরনের পরিচালক পাওয়াও মুশকিল, এবং কাজ করতাম মনে হতো বাড়িতে কাজ করছি। এটা আমার জিনিস, আমার ভাবতে হবে, সিনসিয়ারিটি থাকতে হবে, তারপরে সম্মান করতে হবে, যে প্রতিটি জিনিসকে, একটা শটকে সম্মান করতে হবে। সুন্দর কথা, সোজা
যদি আমি বলি একদম সোজা কথা হলো যে একটা শট দিলাম, শটটাকে সম্মান করতে হবে। আমরা একটা টি বয়কে ডেকে জিজ্ঞেস করতাম আড়ালে গিয়ে, শটটা কীরকম লাগছে রে, যদি ওর চেহারাটা একটু কালো দেখতাম, বলতে পারে না যে বলবো, আবার কি মনে করেন, তখনই বলতাম ডিরেক্টরকে ডেকে যে ভাই আর একটা শট নেন। এই জিনিসগুলো ছিল। এই যে সহকর্মীদের কথা বলছিলেন, যাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন, ডিরেক্টর, হিরোইন, এদের সঙ্গে, তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু মানুষের কথা আমরা দেখতে চাই যে তারা আপনার সম্পর্কে কি বলছেন। অভিনেতা ফারুক আমার খুব পছন্দের একজন মানুষ। আমাদের বাংলাদেশের মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আমার মনে হয় ফারুক ভাইকে মনে রাখবে। ফারুক ভাই যখন সুপারস্টার তখন আমি ফিল্মে এসেছি। ওনার ছবি যখন দেখতাম তখন ভাবতাম, ইস, এই হিরোটার সঙ্গে যদি আমি অভিনয় করতে পারতাম। তো একদিন দেখা গেল ওনার সঙ্গে আমি অভিনয় করছি। ছবিটার নাম ছিল হলো চোখের মণি। ওই ছবিটি ওনার সঙ্গে আমার। আমি তো হতভম্ব যে যাকে আমি কল্পনা করেছি, যাকে আমি ছবি দেখে ভেবেছি যে এই হিরোর সঙ্গে যদি কখনো দেখা হতো বা অভিনয় করতে পারতাম, তা আজ কিন্তু আমার সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। কিন্তু ভয়ও পেয়েছি যে এত বড় একটা অভিনেতার সাথে অভিনয় করব কিভাবে, কারণ আমি আগে কখনোই অভিনয় করে কিন্তু ফিল্মে আসিনি। ফারুক ভাই কিন্তু আমাকে অনেক হেল্প করেছেন অভিনয়ের ব্যাপারে, অনেক সহযোগিতা করেছেন। ফারুক ভাইয়ের সঙ্গে আমি মনে হয় 60 থেকে 70টি ছবি করেছি। এত বড় মাপের একজন শিল্পী, অভিনেতা, যে একটা আমি ভাষা দিয়ে কল্পনা দিয়ে বোঝাতে পারবো না। ফারুক সাহেব সম্বন্ধে যদি আমি বলতে যাই তাহলে আমার এই বলার শেষ হবে না, কারণ উনি এত একজন সুন্দর মনের মানুষ যা বলে আমি শেষ করতে পারবো না। উনি শুটিংয়ে নায়ক নায়িকারা শুটিং কন্ট্রাক্ট অনুযায়ী টাকা ওরা কাজের কর্মের সাথে মিলিয়ে 25% শুটিং হলে 50% টাকা নেয়, 50% শুটিং হলে 75% টাকা চেয়ে নেয়। কিন্তু ফারুক সাহেব কোনোদিন মুখ ফুটে কোনোদিন টাকার কথা বলে না, যে কই মিয়া ভাই টাকা পয়সা দিলেন না। একদিন আমি টাকা নিয়ে গেলাম, ফারুক ভাই আপনারা একটু টাকা দিতে চাইছিলাম, টাকা দিবেন, আচ্ছা দেন। তখন আমি একটা খাম ওনাকে দিলাম, খামটা নিয়ে বের করে গণল না। আমি বললাম এখানে 50,000 টাকা আছে। কয় 50,000 টাকা, ঠিক আছে। ওখান থেকে 5,000 টাকা বের করে প্রোডাকশনের ছেলে পেলে বলে, এই তোরা এদিকে আয়, তোরা সবাই দেখছ আমি 50,000 টাকা নিচ্ছি, এখন তো তোর টাকা লোভ লাগছে, এনে 5,000 টাকা তোরা প্রোডাকশনের ছেলে পেলে বাক করে খাবি। টাকাটা দিয়ে দিল। এই হচ্ছে ফারুক ভাই আর কি, একজন সত্যিকারের মনের মানুষ। সঙ্গে আসি, পরিবার শান্তিপূর্ণ হলে দেশ শান্তিপূর্ণ হয়। পরিবারে ভাবি আছেন, আপনার দুটি ফুটফুটে সন্তান আছেন, পরিবার নিয়ে অনুভূতি কি? ভালো লাগে, কেন এক সময় তো ছিল না, জানতাম না। যখন একটা পরিবার হলো তখন বুঝতে পারলাম যে পরিপূর্ণ একটি মানুষ হতে গেলে একটা পরিবারের দরকার হয়। একটা পরিবার যদি না থাকে সে তো পরিপূর্ণ একটা মানুষ হতে পারে না। তার সন্তানাদি থাকবে, স্ত্রী থাকবে, সংসার থাকবে, সেই সংসারে সব কিছুই থাকবে, দুঃখ থাকবে, আনন্দও থাকবে। আমারও তাই আছে, আমার তো ভালো লাগে, খুবই ভালো লাগে। সেই পরিবারেরই সদস্য যারা, আপনার স্ত্রী, আপনার সন্তান, তারা অত্যন্ত কাছ থেকে দেখার আলোকে কি বলছেন আমরা সেটি একটু দেখতে চাই, সেটি একটু দর্শকদের দেখিয়ে আসতে চাই। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আমি আমার বাবাকে আমার বাবা হিসাবে পেয়েছি। আমার বাবা অনেক লাভিং, অনেক কেয়ারিং। ছোটোবেলা থেকে বাবা অনেক আদর করে আমাকে বড় করেছেন। ছোটোবেলায় বাবাই আমাকে গোসল করিয়ে দিতেন এবং আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আমি বাবাকে বাবা হিসাবে পেয়েছি। আমার বাবা অনেক হার্ড ওয়ার্কিং, বাট এই ব্যস্ততার মধ্যেও বাবা আমাদেরকে অনেক সময় দেন। বাবার অনেক ছবি দেখেছি, যেরকম সারেং বউ, গোলাপি এখন ট্রেনে। আমি বাবাকে একটা অ্যাক্টর হিসাবে অনেক অ্যাপ্রিসিয়েট করি। বাবা তার অ্যাক্টিংয়ের ব্যাপারে অনেক অনেক প্যাশনেট, তার চোখে মুখে ইমোশনস বোঝা যায় এবং বাবার ছবি দেখে অনেক ভালো লাগে। আমার মেজুদুল্লাহ ভাই মুখলেস ভাই ফ্রেন্ড, একদম খুবই ক্লোজ ফ্রেন্ড, সবসময় আমাদের বাসায় আসা যাওয়া করতো। তো
ফারুককে যে আমি বিয়ে করবো এটা আমি কখনো চিন্তাও করিনি। ইভেন যখন আমাদের বিয়ে প্রস্তাব আসছে তখনও আমি এটাকে কোনোভাবেই করতে পারিনি। যাক, আল্লাহ উপরে আছে, বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক রাগী একটা মানুষ ছিল, অনেক রাগী ছিল, অনেক ঠান্ডা হয়েছে, খুবই সংসারের একজন লোক, মানে সব কিছু আগলিয়ে রাখে ফারুক। যতটুকু পারে ফারুক সবার জন্য করে। বাচ্চাদের ব্যাপারে এক্সেপশনাল বাবা, এক্সেপশনাল, মানে এটা আমি 100-এ কত দেবো আমি নিজেও জানি না। ও এত কেয়ারিং একটা বাবা, কেয়ারিং একটা হাজব্যান্ড। সো ফারুক যদি আমাদের আরও একটু সময় দিত তাহলে আমাদের আরও অনেক ভালো লাগতো। অনেক ব্যস্ত একজন মানুষ। আর তারপর রাত্রের সময়টুকু আমরা খুব উপভোগ করি, যখন সারাদিন কাজ শেষে বাচ্চাদেরকে নিয়ে আমরা যখন রাত্রের সময়টা কাটাই, এটা আমাদের খুব আনন্দের। ওটা আমরা ওয়েট করি এই সময়টা কখন আসে। এই পর্যায়ে এসে হিসেবের খাতাটি কেমন? কোনো খেদ আছে কিনা, কোনো অপ্রাপ্তি আছে কিনা? অবশ্যই খেদ আছে, অপ্রাপ্তি আছে, অনেক কিছু পাওয়ার আছে যেগুলো পাইনি এবং আমাদেরকে সরিয়ে রাখা হয়। যেমন আমি বলতে পারি যে আমার বেলা একটা সময়, এই বেশি দিনের কথা না, তখন আমরা বিরোধী দলে ছিলাম। কারণ আমরা বলি আমি এই জন্যে যে আমি ভাইয়া আওয়ামী লীগকে সাপোর্ট করি, বঙ্গবন্ধুর আদর্শের মানুষ। আমি দেখেছি আমি ব্যাংকে যখন গিয়েছি যে আমি আওয়ামী লীগ থাকতে করব না, আমি যাব একজন উদ্যোক্তা হিসেবে ব্যাংকে। যখন আমি যেতাম আমাকে দেখলে হাসতো, আমার টাকা পয়সা সব তারা ইনভলভ করিয়ে তারপরে হাসতেন। এবং আমার মনে আছে 2001 থেকে শুরু করে 4 পর্যন্ত আমাকে ঘুরিয়েছেন। 4-এর মানে জানুয়ারি মাস থেকে সম্ভবত আমাকে প্রজেক্ট দেওয়া হলো এবং আমাকে ইনভলভমেন্ট করতে বললো আর কি, যে আপনি ইনভলভ হন, টাকা পয়সা আপনি ইনভলভ করেন। কাজ শুরু করার পরে 21শে অগাস্ট ঘটে। 21শে অগাস্টের পরে আমাকে দেখলে হাসতেন আর বলতেন, আসেন বসেন ফারুক ভাই, এই তো আমাদের মহান মুক্তিযোদ্ধা ফারুক ভাই এসছে। এবং তারপরে পাশ থেকে দেখতাম একজন পার্লামেন্ট মেম্বার, তৎকালীন 4 দলীয় জোটের একজন পার্লামেন্ট মেম্বার, যে সে চেয়ারটা এরকম হেলাচ্ছে, দোলাচ্ছে, সিগারেট টানতেছে, তারপরে বলতেছে একটা গল্প বলি, ফারুক ভাইকে যদি ধারালো একটা দা দিয়ে 300 টুকরো করা হয়, প্রতিটা টুকরা থেকে একটা সাউন্ড হবে, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ। আপনি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা। আজকে এই পর্যায়ে এসে দেশটিকে কেমন দেখছেন, কিংবা দেশ নিয়ে আপনি কোনো স্বপ্নের কথা বলতে চান কিনা? না, এই দেশের মুক্তিযুদ্ধই তো হয়েছে একটা স্বপ্ন সামনে রেখে, এবং যে পথ দেখিয়ে গেছেন বঙ্গবন্ধু, সেই স্বপ্নের যে কিছু কিছু জায়গা আমরা পাইনি। সেটা হলো যে 75-এ বঙ্গবন্ধুর কে যেভাবে হত্যা করা হলো, এটা ঠিক আমি যেভাবে নেই যে বঙ্গবন্ধুকে হত্যা করা মানে একটি স্বাধীন রাষ্ট্রকে হত্যা করা, বঙ্গবন্ধুকে হত্যা করা মানে স্বাধীনতাকে হত্যা করা, স্বাধীনতার সত্য ইতিহাসকে হত্যা করা, বঙ্গবন্ধুকে হত্যা করা ক্ষুধার্ত মানুষকে হত্যা করা, এবং বঙ্গবন্ধুকে হত্যা করা মানে মুক্তিযুদ্ধের সত্য ইতিহাসকে হত্যা করা, এবং বঙ্গবন্ধুকে হত্যা করা মানে সংস্কৃতিকে হত্যা করা। একটা জাতির সংস্কৃতি হলো মেরুদণ্ড, এই সব কিছুকে হত্যা করে দেওয়া। এই হত্যার পরে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখন, এটা অনেক পিছনে। বঙ্গবন্ধু থাকলে এটা অনেক এগিয়ে যেত। সোনার বাংলা বলতে আমরা যেটা বুঝি যে ডিজিটাল সিস্টেম, টোটাল যে জিনিসটা উনি বলেছেন, তখন তো ডিজিটাল সিস্টেম ছিল না। তার ফিলিং থেকে যে সোনার বাংলা দেখেছেন, তিনি তাকিয়ে দেখেছেন। এখন সেই চোখ আমাদের প্রধানমন্ত্রীর চোখে বসে গেছে। আমরা কিন্তু, আমি মনে করি যে এই সোনার বাংলা আমরা একদিন দেখতে পাবো। এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম। এবার আমাদের যাবার সময় হলো, যেতে হবে। বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেতে তো হবে সবাইকে, পুরো টিমকে, এই বিটিভির পুরো টিম, আপনাদের সবাইকে যে এত ভালো লেগেছে। একটি কথা মনে রাখবেন যে দেশকে ভালোবাসা উচিত। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের মাটিকে ভালোবাসুন।